Immunoglobulins. Antibody, also known as an immunoglobulin. So antibody is immunoglobulin আর অ্যান্টিবডির শেপটা হচ্ছে ওয়াই শেপ। অ্যান্টিবডি হচ্ছে একটা প্রোটিন। সাধারণত দেখা যায় অ্যান্টিবডি হচ্ছে সলিউবল গ্লাইকোপ্রোটিন। এই অ্যান্টিবডি সব মেইনলি প্লাজমা সেলে প্রডিউস হয়, আর এগুলো হচ্ছে ইমিউন সিস্টেম কর্তৃক ইউজ হয়, এবং অ্যান্টিবডির কাজ হচ্ছে মাইক্রোবিয়াল প্যাথোজেন যেগুলো আছে সেগুলোকে নিউট্রালাইজ করা। অ্যান্টিবডি গুলা লোকেশন বা কোথায় কোথায় প্রেজেন্ট থাকে সেগুলো হচ্ছে যে ব্লাড সিরাম, টিস্যু ফ্লুইড অ্যান্ড মিউকোসাল সারফেস অফ ভার্টিব্রেট এনিমেলস। মানে ভার্টিব্রেট এনিমেল যেগুলো আছে সেগুলার ব্লাড সিরাম, টিস্যু ফ্লুইড এবং মিউকোসাল সারফেসের মধ্যে অ্যান্টিবডি পাওয়া যায়। প্রতিটা অ্যান্টিবডিরই অ্যাটলিস্ট দুইটা আইডেন্টিক্যাল সাইট আছে। Each antibody has at least two identical site. এই আইডেন্টিক্যাল সাইট গুলা হচ্ছে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। These sites are known as antigen binding site বা প্যারাটোপ। তাহলে অ্যান্টিবডির যে অংশটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে সেই অংশটার নাম হচ্ছে প্যারাটোপ। তো একটা অ্যান্টিবডিতে সেই প্যারাটোপের সংখ্যা কয়টা থাকবে এটাকে বলা হয় হচ্ছে ভ্যালেন্স অফ দ্যাট antibody. So the number of antigen binding site on an antibody is called the valence of that antibody. যেমন উদাহরণস্বরূপ বলা যায় মানুষের বেশিরভাগ অ্যান্টিবডির দুইটা বাইন্ডিং সাইট আছে, তাহলে এগুলা হচ্ছে বাইভ্যালেন্ট। অ্যান্টিবডির প্রথম যে ব্যবহারটা একটা টেক্সট হিসেবে ব্যবহার করেছিলেন হচ্ছে পল এয়ারলিচ। পল এয়ারলিচ গার গেরাল্ড মরিস এডেলম্যান, উনি 1972 সালে নোবেল প্রাইজ পাইছেন ফিজিওলজি অথবা হচ্ছে মেডিসিন নিয়ে কাজ করার জন্য। ওনার সাথে ছিলেন হচ্ছে রডনি রবার্ট পর্টার। ইমিউনো সিস্টেম নিয়ে কাজ করার জন্য ওনারা 1972 সালে নোবেল প্রাইজ পাইছেন। এই অ্যাডেলম্যানের নোবেল প্রাইজ উইনিং করার পেছনে যে রিসার্চটা করছিলেন সেটা ডিসকভারির বিষয়টা ছিল যে স্ট্রাকচার অফ অ্যান্টিবডি মলিকিউল। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যান্টিজেনের স্ট্রাকচার আবিষ্কার করার জন্য এই অ্যাডেলম্যান এবং যে রডনি ওনারা হচ্ছে 1972 সালে হচ্ছে অ্যাডেলম্যানের নোবেল প্রাইজের কারণ কি ছিল যে এই অ্যান্টিবডির স্ট্রাকচারটা আবিষ্কার করা। ওই যে প্রথম যে এভিডেন্স যে অ্যান্টিবডি যে সিরাম প্রোটিনের ফাংশনের মধ্যে থাকে এটা যে পাওয়া গেছিল, এটার ক্লাসিক এক্সপেরিমেন্টটা করা হয়েছিল হচ্ছে 1939 সালে। সায়েন্টিস্ট ছিলেন এ টিজেলিয়াস এবং ই এ কাবাত। আর ইমিউনোগ্লোবুলিন যেগুলো আছে এগুলার টোটাল সিরাম প্রোটিনের 20 থেকে 25% দেখা যায় অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন থাকে। সো অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচারটা যেটা হবে সেটা হচ্ছে যে একটা বাইভ্যালেন্ট অ্যান্টিবডির স্ট্রাকচার যদি আমরা বিবেচনা করি তাহলে এটাকে বলা হয় হচ্ছে মনোমার। এই মনোমারের স্ট্রাকচারটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট একটা স্ট্রাকচার। এর গঠনে যদি লক্ষ্য করা যায় তাহলে এখানে হেভি চেইন থাকে এবং একটা লাইট লাইট চেইন থাকে। A typical antibody monomer has 4 protein chains. তাহলে একটা টিপিক্যাল অ্যান্টিবডি মনোমারে 4টা প্রোটিন চেইন থাকে। 2 identical light chains and 2 identical heavy chain. ইচ লাইট চেইন মানে প্রতিটা লাইট চেইনের মধ্যে যে পেপটাইড থাকবে সেগুলা ইউজুয়ালি 220টা অ্যামিনো অ্যাসিড থাকবে and has a mass of approximately 25,000 ডাল্টন। মানে এর ভরটা হবে 25,000 ডাল্টন, আর এখানে অ্যামিনো অ্যাসিড থাকবে হচ্ছে 220টা। and each heavy chain consists of about 440 অ্যামিনো অ্যাসিড। আর ভারী চেন যেটা থাকবে সেখানে 440টা অ্যামিনো অ্যাসিড থাকবে।
এবং এর ভর হবে 50,000 ডাল্টন থেকে শুরু করে 70,000 ডাল্টন। তাহলে এখানে লাইট চেন যেটা, এখানে অ্যামিনো অ্যাসিড থাকতেছে 220টা, আর হেভি চেনে থাকতেছে 440টা। লাইট চেনের ওয়েট হচ্ছে 25,000 ডাল্টন, আর হেভি চেনের ওয়েটটা হচ্ছে 50,000 থেকে 70,000 ডাল্টন। এরপর এখানে থাকবে হচ্ছে ডাইসালফাইড বন্ড। হেভি চেন আর লাইট চেন, এই দুটা চেন হচ্ছে একটা ডাইসালফাইড লিঙ্ক দ্বারা একটার সাথে কানেক্টেড থাকবে, এবং এর কারণে কি ওয়াই শেপ মলিকিউলটা তৈরি হবে। ওয়াই শেপ মলিকিউলটা হচ্ছে অনেকটা ফ্লেক্সিবল হয়, এবং এটা কখনো কখনো টি শেপও ধারণ করতে পারে। অ্যান্টিজেনের মধ্যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট রিজিয়ন থাকে। লাইট এবং হেভি উভয় চেনের মধ্যে দুইটা ডিফারেন্ট রিজিয়ন থাকে, এটা হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন আর একটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। The two sections located at the ends of the Y arms are called variable regions. Y arমের এর দুইটা বাহুর দিকে যে দুইটা সেকশন থাকবে ওইখানে হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন অবস্থিত। এই ভেরিয়েবল রিজিয়নটা লাইট চেনের মধ্যেও থাকবে মানে VL, আর হচ্ছে হেভি চেনের মধ্যেও থাকবে VH হিসেবে। তাহলে লাইট চেনের ভেরিয়েবল পার্ট হচ্ছে 110টা অ্যামিনো অ্যাসিড থাকবে, আবার হেভি চেনের যে এটা ভেরিয়েবল পার্টটা থাকবে ওখানেও 110টা অ্যামিনো অ্যাসিড থাকবে। দ্য ভেরিয়েবল রিজিয়ন ফোল্ডেড টুগেদার অ্যান্ড ফর্মস দ্য অ্যান্টিজেন বাইন্ডিং সাইট প্যারাটোপ। তো এই যে ভেরিয়েবল রিজিয়ন থাকছে এগুলো একসাথে ফোল্ডেড হয়, এবং ফোল্ডেড হওয়ার ফলেই এখানে হচ্ছে প্যারাটোপ বা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট তৈরি হয়। এখন এই যে অ্যান্টিবডি মনোমারের যে স্টেম আর হচ্ছে যে লোয়ার পার্টস অফ দ্য আর্ম, এই ওয়াই শেপের যে লোয়ার পার্ট থাকে আর এর যে স্টেম থাকে মনোমারের, এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। কনস্ট্যান্ট রিজিয়নটাও লাইট চেন এবং হেভি চেন দুই ক্ষেত্রেই থাকে। তো লাইট চেনের কনস্ট্যান্ট রিজিয়নটা হচ্ছে 110টা অ্যামিনো অ্যাসিড থেকে, আর হেভি চেনের ক্ষেত্রে হচ্ছে 330 থেকে 440টা অ্যামিনো অ্যাসিড থাকবে। Five major types of C regions. There are which account for the five major classes of immunoglobulin. এখন সি রিজিয়নটা পাঁচটা ভিন্ন ভিন্ন রকমের হয়, এর উপরে ভিত্তি করে ইমিউনোগ্লোবিউলিনকে পাঁচটা ভাগে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে হিঞ্জ রিজিয়ন। এই হিঞ্জ রিজিয়নটা হচ্ছে চারটা যে চেইন থাকবে, এই চেইনস আর অ্যারেঞ্জড ইন এ ফর্ম অফ এ ফ্লেক্সিবল ওয়াই উইথ এ হিঞ্জ রিজিয়ন। এই হিঞ্জ রিজনের মাধ্যমে চারটা চেন একসাথে একসাথে হয়ে একটা ফ্লেক্সিবল ওয়াই শেপ গঠন করবে। হিঞ্জ রিজিয়ন অ্যালাউস দ্য অ্যান্টিবডি মলিকিউল টু বিকাম মোর ফ্লেক্সিবল। এই হিঞ্জ রিজিয়নের কারণে অ্যান্টিবডি অনেক বেশি ফ্লেক্সিবল হয়, অ্যাডজাস্টিং টু ডিফারেন্ট স্পেটিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ এপিটোপ অর অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। এটা কারণ এটা বিভিন্ন রকমের যে ভিন্ন ভিন্ন শেপের ইয়ার সাথে স্প্যাটিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ এপিটোপ বা অ্যান্টিজেন ডিটারমিনেন্টের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে। এরপরে হচ্ছে আরেকটা অঞ্চল এফ এবি রিজিয়ন। The top of the Y consists of two antigen binding fragments. Y শেপের টপ সাইডে দুইটা অ্যান্টিজেন বাইন্ডিং ফ্রাগমেন্ট থাকে, এটাকে বলা হয় এফ এবি। দ্যাট বাইন্ড উইথ কম্প্যাটিবল অ্যান্টিজেন। এই এফ এবি হচ্ছে কম্প্যাটিবল অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। FAB region are composed of both variable and constant region. এই FAB রিজিয়নের মধ্যে ভেরিয়েবল থাকবে আর কনস্ট্যান্ট রিজিয়নও থাকবে। এটার মলিকুলার ওয়েট হচ্ছে 45,000 ডাল্টন। FC রিজিয়ন বা ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্টস, ওয়াই শেপের যে স্টেমটা থাকবে সেখানে অ্যান্টিবডি মনোমার এর যে স্টেম থাকবে, স্টেম অফ দা ওয়াই শেপ, এটাকে বলা হয় হচ্ছে এফসি রিজন। এই এফসি রিজনের মলিকুলার ওয়েট হচ্ছে 50,000 ডাল্টন। এফসি রিজিয়নস আর ইম্পর্ট্যান্ট ইন ইমিউনোলজিক্যাল রিয়াকশন। এই এফসি রিজনটা ইমিউনোলজিক্যাল বিক্রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই এফসি রিজন
regions are composed of only constant region. তাহলে এফসি রিজিয়নে শুধুমাত্র কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে। এফসি রিজিয়ন ইন্টারেক্টস উইথ সেল সারফেস রিসেপ্টরস, মানে এফসি রিজিয়নটা সেল সারফেসের যে রিসেপ্টর আছে ওই রিসেপ্টরের সাথে ইন্টারেক্ট করে। Receptors called Fc receptors and some proteins of the complement system. This property allows antibodies to activate the immune system. এটা এইখানে হচ্ছে এফসি রিজিয়ন, যেটা এটা হচ্ছে সেল সারফেস রিসেপ্টরের সাথে এবং হচ্ছে যে কমপ্লিমেন্ট সিস্টেমের যে প্রোটিনগুলো আছে এগুলোর সাথে হচ্ছে ইন্টারাক্ট করে, যার ফলে অ্যান্টিবডি ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে। এই যেটা হচ্ছে একটা অ্যান্টিজেনের সাইট, এই পাশটা হচ্ছে যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এটা হচ্ছে হেভি চেন, এটা হচ্ছে যে লাইট চেন। এমনভাবে এই সাইডে এটা হচ্ছে হেভি চেন, এটা হচ্ছে লাইট চেন। এখানে এই যে সালফারের যে ডাইসালফাইড বন্ড দিয়ে গঠিত এখানে যে হিঞ্জ রিজিয়ন, এই পার্টটাকে বলা হয় হচ্ছে এফএবি রিজিয়ন। এখানকার এই এই অংশটা হচ্ছে যে ভেরিয়েবল, আর এই দিকের এই অংশটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। আর এখানে হচ্ছে যে এফসি ফ্র্যাগমেন্ট। তো এই চিত্রটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার মধ্যে যদি অ্যান্টিজেনের স্ট্রাকচারটা আসে তাহলে এই চিত্রটা একে উপরে বর্ণনাগুলো সংক্ষেপে লিখে দিতে হবে। আর অ্যান্টিজেনের যে ক্লাসিফিকেশন সেটা অনুযায়ী অ্যান্টিজেনের স্ট্রাকচার অনুযায়ী পাঁচটা ভাগে ভাগ করা হয়, যেমন আইজিজি, ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন ডি, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন এ,